হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার বেশ কিছু লাইন্স নিয়ে, যে লাইন্সগুলো আমরা এখানে ট্রান্সলেট করব এবং তার পাশাপাশি যে বিশেষ বিষয়টা এখান থেকে তোমরা বুঝতে পারবে সেটা হলো অনেক এমন লাইন্স আমরা লিখে থাকি বা বলে থাকি যেখানে দেখা যায় সেই লাইনটাকে আমরা প্রেপোজিশন দিয়ে শুরু করছি, লাইনের শুরুতে এই প্রেপোজিশন বসাচ্ছি, তারপরে সেন্টেন্সের বাকি অংশগুলো আসছে। তো এখানে আমি সেরকম সেন্সেই লাইন্সগুলো লিখেছি, যে লাইন্সগুলো এখানে 10টা লাইন্স দেয়া আছে এবং প্রত্যেকটা লাইন থেকে আমরা একটা করে প্রেপোজিশন বুঝতে পারবো, তাদের ব্যবহারটাও যেমন জেনে নিতে পারবো, ঠিক তেমনি দেখতে পাবো কিভাবে সেন্টেন্সের শুরুতে প্রেপোজিশনের ব্যবহার হয়। তো সেটা তোমরা ঠিক কিভাবে বুঝতে পারবে যে কোন সময়ে আমরা শুরুতে প্রেপোজিশন ইউজ করে লাইনটাকে লিখবো, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে যে লাইন্সগুলো লেখা আছে সেগুলো আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি এবং তার পাশাপাশি এই ট্রান্সলেট করার পাশাপাশি আমরা বুঝে নিতে পারি যে এর মধ্যে কোন কোন প্রেপোজিশনের ব্যবহার হয়েছে। তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা দেখো কি বলা হচ্ছে। একদম সিম্পল একটা লাইন এখানে লেখা রয়েছে যে তার কল্পনায় সে একজন রাজা। তার কল্পনায় সে একজন রাজা। এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ, যে যেখানে বলা হচ্ছে যে তার কল্পনায় সে একজন রাজা, এখানে এই যে তার কল্পনায় বলা হচ্ছে, এরকম সেন্স যখন আসে যেখানে এরকম কল্পনায় বা বলতে পারি যে তার মনে, তারপরে বলতে পারো তার চিন্তায় ইত্যাদি রকমের সেন্স, যেখানে এরকম অন্ত্যুস্তীয় জাতীয় সেন্সটা শেষের দিকে থাকে, এরকম ধরনের সেন্স বা এ বিভক্তি ইত্যাদি রকম অর্থে আমরা বিশেষভাবে লক্ষ্য করি ইন এর ব্যবহার হতে। ইন, তো এখানে ইন ব্যবহার হওয়ার বিশেষ রিজন যেটা, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে তার কল্পনায়, মানে কল্পনার মধ্যে, এরকম একটা অর্থে আমরা এখানে ইন দিয়ে কিন্তু শুরু করব। তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি তাহলে কেমনভাবে করতে হবে। তার কল্পনায়, তো আমরা সিম্পলি বলতে পারি ইন, তার অর্থে আমরা হিজ লিখতে পারি। তো ইন হিজ ইমাজিনেশন, ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনায়, মানেটা হয়ে গেল তার কল্পনায়, ইন হিজ ইমাজিনেশন। তারপরে কি করব, একটা কমা দেব। এরকম ধরনের সেন্স যখন আসে যেখানে প্রেপোজিশনটা সেন্টেন্সের শুরুর দিকে লিখতে হয়, তখন সেক্ষেত্রে সেই অংশটাকে লেখার পরে সেই ফ্রেজের পার্টটা হয়ে যাওয়ার পর একটা কমা দিতে তুমি পারো, তাতে সুবিধা হয়, লাইনটা বেশি কারেক্টলি তুমি লিখতে পারো তার মানে। ওকে, তো এখানে ইন হিজ ইমাজিনেশন লেখার পরে একটা কমা দিলাম, এরপরে বাকি অংশটা যেখানে আছে সে একজন রাজা, তো সে হলো এখানে সাবজেক্ট, তো সেটা লিখতে হবে হিজ বলছি, তার মানে এখানে আমাদের হি লিখতে হবে। সে একজন রাজা মানে সে হয় একজন রাজা। তো হি ইজ আ কিং, হি ইজ আ কিং হলো। ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনায় সে হয় একজন রাজা, এরমভাবে লাইনটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে দেখলাম শুরুর দিকে ইন এর ব্যবহার হলো। যখন জানবে এরম কোনো কথা বলা হচ্ছে যেখানে আমরা লাইনটাকে শুরুই করছি এরকমভাবে, যেখানে প্রথম দিকে একটা এরম ধরনের সেন্স দেখতে পাচ্ছি, যেখানে কোনো একটা কথা যেন বলা হলো এরমভাবে যে সেটা একটা পজিশন বুঝিয়ে দেওয়া হলো, একটা অবস্থান বুঝিয়ে দেওয়া হলো, এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করে আমরা এটা বলতে পারি যে যখন কোনো কিছুর পজিশন বা অবস্থানকে বুঝিয়ে দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমরা সেখানে প্রেপোজিশন ব্যবহার করি। কারণ এখানে কল্পনায় বলা হয়েছে, মানে কল্পনার মধ্যে, মানে ওই চিন্তা যেটা রয়েছে বা সে যেটা মনে করে, তার সেই মনে করাটা তার ইমাজিনেশনের মধ্যে হচ্ছে, যেটা একটা প্রেপোজিশন এর ঠিক এক্স্যাক্টলি সিচুয়েশনটাই কিন্তু বোঝাচ্ছে, যেখানে একটা পজিশন আমরা বুঝতে পারছি, একটা অবস্থান বুঝতে পারছি, সেরকম সেন্সে এখানে আমরা প্রেপোজিশন ইউজ করলাম। তো এরকম ধরনের যখন পরিস্থিতি হবে সেক্ষেত্রে তোমরা শুরুর দিকে প্রেপোজিশন দিতে পারো। এবার যদি আমরা লাইনটাকে ঘুরিয়ে লিখি যে হি ইজ আ কিং ইন হিজ ইমাজিনেশন, তার মধ্যেও কোনো ভুল নেই, সেটাও কারেক্ট, একই মিনিং দাঁড় করাচ্ছে, সেভাবেও লিখতে পারি। কিন্তু অনেক সিচুয়েশানেই যদি তোমরা প্রথম দিকে প্রেপোজিশন দিয়ে লাইনটাকে শুরু করো, সেটা কিন্তু অনেক স্মার্ট সাউন্ড করে, অনেকটাই স্ট্যান্ডার্ড সাউন্ড করে। ওকে, নেক্সট লাইনটা দেখো, সেটাই কি বলা হচ্ছে। একটি লাঠি দিয়ে সে বাচ্চাটিকে ভয় দেখালো। খুব খারাপ ব্যাপার।
তো যেটা বলা হলো যে কি তাহলে, যে একটি লাঠি দিয়ে একটা বাচ্চা আছে যাকে ভয় দেখানোটা হয়েছে, এরকমভাবে লাইনটা বলা হয়েছে। তো এই যে কথাটা বললাম যে একটি লাঠি দিয়ে সেই বাচ্চাটিকে ভয় দেখালো, এখানে দেখো শেষের দিকে যে অংশটা থাকছে যেখানে বলা হচ্ছে সে বাচ্চাটিকে ভয় দেখালো, তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ব্যাপারগুলো পরে আসলো। প্রথম দিকে যে অংশটা যেখানে বলা হচ্ছে একটি লাঠি দিয়ে, এই যে অংশটা, এই একটা টান রয়েছে কথা বলার মধ্যে, একটি লাঠি দিয়ে এরকম ধরনের সেন্সে এখানে আমরা প্রেপোজিশন ইউজ করব। এখানে কোন প্রেপোজিশনের ব্যবহার হবে? দেখো লাইনটা যেটা বলা হচ্ছে একটি লাঠি দিয়ে, যখন জানবে কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হয়, যেমন ধরো লাঠি দিয়ে কাউকে আঘাত করা, পেন দিয়ে লেখা, এরকম ধরনের সেন্স যখন হয় যেখানে আমরা দিয়ে জাতীয় কথা বলি, সেরকম ধরনের সেন্সে আমরা এই উইথ প্রিপোজিশনের ব্যবহার করি। তো সেরকমভাবেই এটা আমরা এখানে লিখব, উইথের ব্যবহার করা যাক। তো একটি লাঠি দিয়ে, তো উইথ দাও আগে, উইথ আ লাঠি, স্টিক, উইথ আ স্টিক লিখলাম, একটা কমা দাও। তারপরের অংশটা, সে বাচ্চাটিকে ভয় দেখালো, কোন টেন্স আছে এখানে? ভয় দেখালো বলা হয়েছে। তো তোমরা জানোই যে করলো, খেলো, গেল এই ধরনের সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স। তো সেরকমভাবে লিখবো, তো সে বাচ্চাটিকে ভয় দেখালো। তো সে সেন্সে এখানে আমরা চলো সি লিখলাম, সে বাচ্চাটিকে ভয় দেখালো। শেষের দিকে আসবো, সেখানে লেখা আছে ভয় দেখালো। তো তোর সেরকম সেন্সে ফ্রাইটেন বলতে পারি আমরা, শি ফ্রাইটেন হয়ে যাবে ফ্রাইটেন্ড, ভয় দেখালো, শি ফ্রাইটেন্ড। কাকে ভয় দেখালো? ব্যাকে এসো, বাচ্চাটিকে, ফ্রাইটেন্ড দ্য চাইল্ড। উইথ আ স্টিক শি ফ্রাইটেন্ড দ্য চাইল্ড। এরকমভাবে হলো, এখানে উইথের ব্যবহার দেখলাম যেটা দিয়ে অর্থে ব্যবহার হলো এবং সেন্টেন্সের শুরুতে বসলো। এটাও আমরা অবশ্যই শেষের অংশে লিখতে পারতাম, তাহলে লিখতে হতো শি ফ্রাইটেন্ড দ্য চাইল্ড উইথ আ স্টিক। জাস্ট এই উইথ আ স্টিক পার্টটা আমরা শেষের দিকে লিখে দিতাম, কোনো অসুবিধা নেই। এনিওয়ে, পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, তাদের কাছে অর্থ হয় অপ্রয়োজনীয়, তাদের কাছে অর্থ হয় অপ্রয়োজনীয়। তো এই যে লাইনটা এখানে দেখো বলা হচ্ছে প্রথম দিকে তাদের কাছে যখন এরম হয় যে কারোর অধিকারে কিছু থাকা বোঝায়, কারোর কাছে মানে কারোর অধিকারে বোঝাচ্ছে, এরম একটা সেন্সে এরম টাইপের অর্থ যখন বোঝায় সেক্ষেত্রে আমরা টু এর ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে আমরা তাদের কাছে অর্থে এটা এরমভাবে লিখতে পারি, তাদের কাছে। তো প্রথমে টু দেব, তারপরে লিখব দেম, টু দেম। যখন জানবে প্রিপোজিশনের সেন্সটা আসে, সবসময় প্রিপোজিশনটা কিন্তু একেবারে শুরুটাই আমরা ওটা দিয়ে করছি। যখন এরকম ধরনের লাইন লিখছি শুরুতেই আমরা প্রিপোজিশনটা বসাচ্ছি, এই নয় যে প্রথম অংশটার মধ্যে কোনো একটা জায়গায় প্রিপোজিশন বসিয়ে দিলাম, সেটা নয়। লাইনটা শুরুটাই হচ্ছে প্রিপোজিশন দিয়ে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। এখানে সব ক্ষেত্রেই আমরা সেরকমটাই দেখব। তো প্রথমে প্রিপোজিশনটা বসানোর পরে তারপরে উল্টো লাইনটাকে ট্রান্সলেট করবে। তো এখানে তাদের কাছে অর্থে আমরা লিখে দিলাম প্রিপোজিশনটা, তারপরে ব্যাকে আসলাম, সেখানে রয়েছে তাদের অর্থে লিখলাম দেম। আগের ক্ষেত্রেও তাই, একটি লাঠি দিয়ে, তো দিয়ে অর্থে লিখে দিলাম উইথ, তারপরে একটি লাঠি লিখলাম আ স্টিক। আগের ক্ষেত্রেও দেখো তার কল্পনায়, তো এখানে আমরা ওই কল্পনায়, এই উন্তুস্তিয়া রয়েছে ওই যে বিভক্তিটা, ওটার জন্য আমরা ইন লিখে দিলাম, তারপরে তার কল্পনায় অর্থে হিজ ইমাজিনেশন এটা জুড়লাম। এরমভাবেই কিন্তু এখানেও হলো, টু দেম হলো, কমা দাও। অর্থ হয় অপ্রয়োজনীয়, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে আমরা বি ভার্বে ব্যবহার করে এটা করতে পারি। তো অর্থ মানে মানি হয় মানি ইজ অপ্রয়োজনীয় সেন্সে এখানে অনেক রকম কিছু ইউজ করা যেতে পারে। তো আমরা এখানে লিখতে পারি ইউজলেস অপ্রয়োজনীয় অর্থে, বা আননেসেসারি এরকমও হয়। ইউজলেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড করছে, সেটাই লিখলাম। অকেজো, অব্যবহারের মানে ব্যবহার্য, এরকম ধরনের। টু দেম মানি ইজ ইউজলেস, তাদের কাছে অর্থ হয় অপ্রয়োজনীয়, বা আননেসেসারিও লিখতে পারো ইউজলেস ছাড়া। যাই হোক, তো এরকমভাবে এটা লেখা হলো। পরের লাইনটা দেখো, মানুষের জন্য তিনি ত্যাগ করছেন, মানুষের জন্য তিনি ত্যাগ করছেন।
এখানে প্রথম অংশটার মধ্যে দেখতে পাচ্ছি মানুষের জন্য, এরকম একটা ব্যাপার আছে। আর তোমরা জানোই যখন আমরা জন্য সেন্সটা বলি তখন সেক্ষেত্রে আমরা ফর এর ব্যবহার করি। তো এখানেও সেটাই করতে হবে। লেখা যাক মানুষের জন্য। তো আমরা যেটা দেখলাম প্রেপোজিশনের যে পার্টটা হচ্ছে সেটা আগে লিখে নিচ্ছি, তারপরে আমরা ব্যাক থেকে আরেকটা যে একটা বা দুটো যাই থাকুক সেই শব্দগুলোকে ট্রান্সলেট করে লিখছি। তো জন্য অর্থে লিখবো প্রথমে ফর, তারপর মানুষের। তো এরকম সেন্সে ফর পিপল বা ফর দ্য পিপল এরকমভাবেও বলতে পারো। ফর দ্য পিপল নির্দিষ্ট করে বোঝানো হলো ওই মানুষের জন্য, এরকম একটা সেন্সে। ফর দ্য পিপল লেখার পরে কমা দাও, বাকি অংশটা তিনি ত্যাগ করছেন। করছেন মানে কাজটা চলছে, বর্তমানকালে চলছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেইভাবে লিখতে হবে। তো তিনি অর্থে হি লিখলাম, তিনি ত্যাগ করছেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে আমরা বি ভার্ব বসাবো, তারপরে V4 বা প্রেজেন্ট পার্টিসিপল করে দেবো ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখানে হি এর পরে আমরা তো বি ভার্বের মধ্যে ইজটাই ব্যবহার করব, অ্যাম ইজ আর এর মধ্যে ইজের ব্যবহার করব। তো হি ইজ ত্যাগ করছেন। এই ত্যাগ করা সেন্সে আমরা একটাই শব্দ খুব কমনলি ইউজ করে থাকি, আরও অনেক কিছুই করা যেতে পারে, বাট খুব কমনলি ইউজ হয় যেটা, সেটা হলো স্যাক্রিফাইস করা। তো সেটাই আমরা ব্যবহার করতে পারি, হি ইজ স্যাক্রিফাইসিং। স্যাক্রিফাইসিং হলো। ফর দ্য পিপল হি ইজ স্যাক্রিফাইসিং, মানুষের জন্য তিনি ত্যাগ করছেন, এরকমভাবে হয়ে গেল। এখানে আমরা দেখলাম ফর এর ব্যবহার হলো প্রথম দিকে, জন্য অর্থে ফর ব্যবহার হলো। মনে রাখবে যখন এরকম সেন্স আসে যেখানে জন্য জাতীয় কথা থাকে আমরা ফর ব্যবহার করি। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখতাম অসুবিধা ছিল না, হি ইজ স্যাক্রিফাইসিং ফর দ্য পিপল, হয় কোনো প্রবলেম নেই। পরের লাইনটা, এটা আর ওটার মধ্যে আমি এটা পছন্দ করি। এটা আর ওটার মধ্যে আমি এটা পছন্দ করি। এই যে সেন্সটা এখানে দেখো প্রথম দিকে বলা হচ্ছে এটা মানে কোনো একটা অবজেক্ট আমরা ধরে নিলাম, আর একটা হচ্ছে ওটা। এই যে দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে এটা আর একটা হলো ওটা, এই দুটো জিনিসের মধ্যে যখন জানবে দুইয়ের মধ্যে কিছু বোঝাবে সেরকম সেন্সে আমরা বিটুইন এর ব্যবহার করে থাকি। কি বললাম, দুইয়ের মধ্যে, দুটো জিনিসের মধ্যে যখন কিছু বোঝানো হয় সেরকম ধরনের সেন্সে আমরা বিটুইন এর ব্যবহার করে থাকি। তাহলে লাইনটা আমরা বিটুইন দিয়ে শুরু করব, এটা আর ওটার মধ্যে, সেই মধ্যে সেন্সে এখানে আমরা বিটুইন লিখছি। এখানে কিন্তু ইন লিখলাম না। তোমরা জানো যে ইনটা মধ্যে সেন্সে ব্যবহার হয়, কিন্তু যখনই দুটো জিনিসের মধ্যে বোঝায় সেক্ষেত্রে আমরা বিটুইনটাকে বেশি ফোকাস করি। তো এখানে আমরা সেরকমভাবে লিখব, এটা আর ওটার মধ্যে। তো মধ্যে অর্থে বিটুইন, লেখা যাক বিটুইন দিলাম। এবার কি করব, ব্যাকে আসব, সেটা লেখা যাক কি আছে, এটা আর ওটার, এই কথাটা একবারে লিখে দিতে পারি। তো এটা সেন্সে প্রথমে লিখলাম দিস, বিটুইন দিস আর অর্থে অ্যান্ড, বিটুইন দিস অ্যান্ড ওটা অর্থে দ্যাট, বিটুইন দিস অ্যান্ড দ্যাট, কমা দাও একটা, বিটুইন দিস অ্যান্ড দ্যাট, এটা আর ওটার মধ্যে আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি, তো এটা অর্থে আমরা তো দিস লিখেছি, তাহলে ওটা নিয়ে লিখতে হবে। পছন্দ করি বলা হয়েছে মানে বর্তমানে আমি পছন্দ করি এরকম সেন্সে, তার মানে এটা আমার যেন অভ্যাস। তো সেই অর্থে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। লেখা যাক আমি, তো আমি লেখার পরে এটা পছন্দ করি, পছন্দ করি কথাটা লেখা আছে শেষে, এটা হলো ভার্ব, সেটা লিখব। তো আই লাইক, সিম্পল প্রেজেন্ট টেন্স, আই লাইক লিখলাম এটা, অর্থাৎ এখানে দিস যেটা লিখেছিলাম সেটা, আই লাইক দিস লিখতে পারো, অথবা একটু বেটার করার জন্য দিস ওয়ান, বিটুইন দিস অ্যান্ড দ্যাট আই লাইক দিস ওয়ান, এটা এবং ওটার মধ্যে আমি এটা পছন্দ করি, এরকম সেন্সে হয়ে গেল। এখানে আমরা বিটুইনটা ব্যবহার করলাম শুরুতে, যেটা দুটো জিনিসের মধ্যে বোঝানোর জন্য ব্যবহার হলো। এটাকে ঘুরিয়ে লিখলে আই লাইক দিস ওয়ান বিটুইন দিস অ্যান্ড দ্যাট, এরকমভাবে বলা যায়। ওকে, যাই হোক, পরের লাইনটা এসো, দেখো সেখান থেকে আমরা কি প্রেপোজিশন খুঁজে পাই। সব ছেলেদের মধ্যে সুনীল সব থেকে ভদ্র। সব ছেলেদের মধ্যে সুনীল সব থেকে ভদ্র, এরকমভাবে বলা হয়েছে। তো এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো সব ছেলেদের মধ্যে বলা হয়েছে। আগের লাইনে কি বলা হলো, এই লাইনটা চলে এসো, এটা আর ওটার মধ্যে, ওখানেও মধ্যে শব্দটা ছিল,
এখানেও মধ্যে শব্দটা আছে। পার্থক্য কি? এখানে বলা হয়েছিল এটা আর ওটা দুটো জিনিসের মধ্যে একটা, এরমভাবে। এখানে বলা হচ্ছে সব ছেলেদের মধ্যে, মানে অনেকগুলো ছেলেরা আছে তাদের মধ্যে। যখন এরম সেন্স হয় যেখানে অনেকের মধ্যে এরমভাবে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা অ্যামং এর ব্যবহার করে থাকি। কি বললাম? যখন অনেকের মধ্যে বোঝায় তখন অ্যামং এর ব্যবহার করে থাকি, আর যখন দুজনের মধ্যে বোঝায় তখন এরকম ধরনের বিটুইন এর ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে আমরা অ্যামং দিয়ে লাইনটাকে লিখব, সব ছেলেদের মধ্যে। তো লেখা যাক অ্যামং সব ছেলেদের, অল দ্য বয়েজ। অ্যামং অল দ্য বয়েজ সব ছেলেদের মধ্যে। তারপরে কি আছে? সুনীল সব থেকে ভদ্র। সুনীল সব থেকে ভদ্র, তার মানে সুনীল হয় সব থেকে ভদ্র। বর্তমান কালের সেন্স অনুযায়ী লাইনটা লিখতে হবে। তো সেই সেন্সে সুনীল আমরা এখানে লিখব সুনীল ইজ, সুনীল হয়, সুনীল ইজ কি? সব থেকে ভদ্র। এবার সব থেকে ভদ্র এটা আমরা এক কথায় একটা ডিগ্রির ফর্ম ইউজ করে করতে পারি, সুপারলেটিভ ডিগ্রিতে ফেলে দিতে পারি। সব থেকে ভদ্র মানে সবার থেকে ভদ্র, এরকম একটা সেন্স বলা হচ্ছে। তো সব থেকে ভদ্র মানে আমরা যদি এটাকে সুপারলেটিভ ফর্মে লিখি তাহলে আমরা ইআর বা ইএসটি যোগ করার যে রুলটা আছে সেই অনুযায়ী যদি ভাবি, ইআর যোগ হয় কোথায়? কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে যখন ইআর যোগ হয় সেটা হয় কম্প্যারেটিভ ডিগ্রি, আর যখন সুপারলেটিভ হয় মানে সবার মধ্যে সেরা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইএসটি যোগ করতে পারি। এছাড়াও মোস্ট ব্যবহার করেও সুপারলেটিভ করা যায়, আর কম্প্যারেটিভে মোর হয়। তো যাই হোক, তো এখানে সুনীল ইজের পরে সব থেকে ভদ্র সেন্সে যেহেতু সবার থেকে সেরা বোঝানো হচ্ছে, তাই জন্য আমরা সুপারলেটিভ ফর্ম অনুযায়ী লিখব। তো সেই জন্য এখানে ইজ লেখার পরে একটা দা জুড়তে হবে, ইজ দা। তারপরে ভদ্র সেন্সে অনেক ওয়ার্ড আছে, আমরা ধরো জেন্টল ওয়ার্ডটাকে ব্যবহার করলাম। তো জেন্টল, এই যে উচ্চারণটা দেখো, জেন্টল যখন আমরা উচ্চারণ করছি বেশ কয়েকবার কিন্তু ভাঙছে না। মানে যদি সিলেবেল দেখো অনেকগুলো ব্রেক করলো, হ্যাঁ 3টে 4টে 5টে এরকম বিভিন্ন ব্রেক করে গেল, তাহলে মোর কম্প্যারেটিভে আর মোস্ট হয় সুপারলেটিভে। কিন্তু এখানে জেন্টল আমরা কিন্তু সহজেই বলে দিতে পারছি, এখানে কোনো ব্রেক করছে না। কিন্তু যদি ধরো ভাবি বিউটিফুল, অনেকগুলো ভাঙছে, বিউটিফুল অনেকগুলো হচ্ছে। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট অনেকগুলো হচ্ছে। এরকম ধরনের ক্ষেত্রগুলোতে কম্পারেটিভে মোর ইন্টেলিজেন্ট, সুপারলেটিভে মোস্ট ইন্টেলিজেন্ট হয়। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল হয়, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। তো আমরা জেন্টলকে জেন্টলেস্ট করতে পারি যদি আমরা ওটা সুপারলেটিভ ফর্ম করতে চাই। তো জেন্টল হয়ে যাবে জেন্টলেস্ট, জেন্টলেস্ট হলো। অ্যামং অল দ্য বয়েজ সুনীল ইজ দ্য জেন্টলেস্ট। তো এখানে অ্যামং এর যে ব্যবহারটা হয়েছে এটা আমরা দেখতে পেলাম অনেকের মধ্যে বোঝানোর জন্য ব্যবহার হলো। এটা আমরা ঘুরিয়ে লিখলে সুনীল ইজ দ্য জেন্টলেস্ট অ্যামং অল দ্য বয়েজ, এরকমভাবে বলা যেতে পারে। ওকে, যাই হোক, পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। তোমার মাথার ওপর আমি একটি পাখিকে উড়তে দেখতে পাচ্ছি। তোমার মাথার ওপর আমি একটি পাখিকে উড়তে দেখতে পাচ্ছি। তো এই যে লাইনটা, তোমরা হয়তো এরকম ধরনের লাইন আগেও শুনে থাকবে। তো এটা খুব কমন লাইন, আমরা অনেক ক্ষেত্রে প্রেপোজিশনের উদাহরণ বোঝানোর জন্য এই ধরনের লাইনস কিন্তু বলে থাকি। তো যাই হোক, তো আজকেও আমি এরকম ধরনের কিছু ফ্যাক্টস এক্সপ্রেস করার চেষ্টা করেছি যেগুলো খুবই সিম্পল, যেগুলোর সঙ্গে তোমরা সহজেই লিঙ্ক করতে পারবে, যাতে করে প্রেপোজিশনের বিষয়টা অনেক সহজে তোমাদের মাইন্ডে চলে আসে এবং কনফিউশনটা দূর করতে পারো। তো যাই হোক, এখানেও দেখো প্রথম যে অংশটা আছে যেখানে বলা হচ্ছে তোমার মাথার ওপর, এই যে কথাটা, এটার মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট বা অবজেক্টের ব্যাপার আসছে না। তো এই জন্য এই অংশটার মধ্যে আমরা প্রেপোজিশনটা দেখতে পাচ্ছি, যেটা হলো ওপর। ওই ওপর সেন্সে আমরা একটা প্রেপোজিশন ব্যবহার করব। তারপরে রিমেইনিং পার্টটা আমরা পরে ট্রান্সলেট করব। তো প্রথমে লেখা যাক তোমার মাথার ওপর। তো মাথার ওপরে একটা পাখি উঠছে, মানে আমি এটা ভাবতে পারি যে বেশ মাথার উঁচুতেই আছে, আমার ধরা ছোঁয়ার হয়তো রেঞ্জের বাইরে আছে, এরম সেন্সে। তো এরম অর্থে আমরা যদি এটা লিখি যে মাথার উপরে আছে সেন্সে অ্যাবাভ ব্যবহার করতে পারি। অ্যাবাভ, অ্যাবাভ দিলাম। অ্যাবাভ কি? ওপর অর্থে অ্যাবাভ লিখলাম, তারপরে তোমার মাথার, তো সেই সেন্সে অ্যাবাভ ইয়োর হেড। অ্যাবাভ ইয়োর হেড, তোমার মাথার ওপর, কমা দাও, আমি একটি পাখিকে উড়তে দেখতে পাচ্ছি। কিভাবে লিখব? প্রথমে আছে আমি, সেটা আগে লিখি। এবার দেখো শেষে বলা হচ্ছে আমি একটি পাখিকে উড়তে দেখতে পাচ্ছি।
এবার আমরা জানি যখন এরকম কোনো কথা হয় যেখানে করছি, যাচ্ছি, খাচ্ছি, এই ধরনের সেন্স হয়, তার মানে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ফেলি। আবার যদি দেখো এরম ধরনের সেন্স আসে যেখানে হয়তো বাংলাতে আমরা এরম কিছু বলি যেখানে কোনো একটা কাজ করতে পারার সক্ষমতাটাকে বোঝায়, যেমন এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পারি, এরম একটা সেন্স, আমার একটা ক্ষমতা আছে, এরম অর্থ বোঝায়। সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করেও এই ধরনের কথা কিন্তু ট্রান্সলেট করতে পারি। তো এখানে আমরা চলো ক্যান ব্যবহার করে লাইনটাকে লিখি। তো আমি একটি পাখিকে দেখতে পাচ্ছি, তো এই শেষের দিকে আসবো, সেখানে আছে আমার মেইন ভার্বের পার্টটা, যেখানে মেইন ভার্বটা রয়েছে দেখতে পাওয়া বিষয়টা। তো সেই সেন্সে আই ক্যান দেখতে পাচ্ছি সেন্সে এখানে আমরা ক্যান ব্যবহার করলাম। আই ক্যান সি অ্যাবাভ ইয়োর হেড, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি কি একটি পাখিকে উড়তে। আই ক্যান সি আ বার্ড উড়তে সেন্সে তোমরা জানো তে বিভক্তিতে আমরা টু তারপরে ভি ফার্স্ট ব্যবহার করি, যেটা হলো ইনফিনিটিভ। কিন্তু এরম ধরনের সেন্সে আমরা এই টাইপের যখন সিচুয়েশন হয় সেখানে ইনফিনিটিভ নয়, বরং সেখানে আমরা V4 ব্যবহার করব, যেটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই সেন্সে সি আ বার্ড ফ্লাইং এরকম লিখতে হবে। ওকে, অ্যাবাভ ইয়োর হেড আই ক্যান সি আ বার্ড ফ্লাইং, তোমার মাথার উপর আমি একটি পাখিকে উড়তে দেখতে পাচ্ছি। ওকে, তো এই যে সেন্সটা এখানে যদি আমরা এরকম লিখতাম আই ক্যান সি বার্ড টু ফ্লাই, ওই উড়তে সেন্সটা বোঝানোর জন্য, সেটা কিন্তু কারেক্ট হতো না, কারণ এখানে ইনফিনিটিভ যেটা ব্যবহার করলাম, যদি আমরা এখানে টু ফ্লাই লিখতাম, যদি করতাম সেটা, ইনফিনিটিভের কোনো পারপাস থাকতো না। ইনফিনিটিভটা কোন পয়েন্টটাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার হলো, কোন অ্যাক্টিভিটিটাকে ক্লিয়ার করার জন্য ব্যবহার হলো, সেটা কিন্তু এখান থেকে তাহলে বোঝা যেত না, সেটা উপযুক্ত হতো না। সেই জন্য উড়তে অর্থে তে বিভক্তি থাকা সত্ত্বেও সেক্ষেত্রে আমরা কিন্তু টু তারপরে ভি ফার্স্ট ইনফিনিটিভের যে রুল সেটা অ্যাপ্লাই করলাম না, ইনস্টিড আমরা এখানে V4 ব্যবহার করলাম, বা প্রেজেন্ট পার্টিসিপল। তোমাদের মধ্যে একজন আমাকে একটা এরকম লাইনের ক্ষেত্রে একবার কনফিউজ হয়ে গিয়েছিল, তো আমাকে কমেন্ট সেকশানে জানিয়েছিলে তো যে এখানে তে বিভক্তি আছে, তাহলেও কেন আমরা এখানে ইনফিনিটিভ করলাম না, কেন এখানে আইএনজি ফর্মের ব্যবহার করা হলো আমার কোনো একটা ভিডিওতে। তো আমি সেটা এক্সপ্লেন করেছিলাম সেখানে কমেন্ট সেকশানে, তাও মনে হলো এখানে বিষয়টাকে আরেকবার বুঝিয়ে দিই, যদি তোমাদেরও কারো এরকম ধরনের কনফিউশন হয়ে থাকে। তো মনে রাখবে সবসময় তে বিভক্তিতে কিন্তু ইনফিনিটিভ হয় না, অনেক এমন সিচুয়েশন আসে যেখানে তে বিভক্তিতে আমরা V4 বা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করে থাকি। এটা হলো তারই মধ্যে একটা এক্সাম্পল। যাই হোক, পরের লাইনটা এসো। তো এখানে কি বলা হচ্ছে, এনিওয়ে, তো আমরা অ্যাকচুয়ালি এখানে কি দেখলাম যে প্রিপোজিশন অ্যাবাভ এটার ব্যবহার হয়েছে, অ্যাবাভ ইয়োর হেড। এবার এটা তোমরা ঘুরিয়েও লিখতে পারো যে আই ক্যান সি আ বার্ড ফ্লাইং অ্যাবাভ ইয়োর হেড, এটাতে কোনো অসুবিধা নেই। এনিওয়ে, পরেরটা এসো। এবার কি বলছে, তার ঘর থেকে একটি সুগন্ধ ছড়াচ্ছে, তার ঘর থেকে একটি সুগন্ধ ছড়াচ্ছে। প্রথম অংশটার মধ্যে কি আছে, তার ঘর থেকে, এরকম ধরনের সেন্স যখন আসে যেখানে জানবে থেকে, কোনো একটা জায়গা থেকে কিছু আসছে, এই সেন্সে আমরা কি ব্যবহার করি, ঠিক ধরেছ, ফ্রম এর ব্যবহার করি। তো এখানে আমরা ফ্রম দিয়ে লাইনটাকে শুরু করব। থেকে অর্থে প্রথমে লিখব ফ্রম, তারপরে ব্যাকে আসবো, কি আছে, তার ঘর। তো তার সেন্সে তোমরা হিজও লিখতে পারো, হারও লিখতে পারো। ফ্রম হার, ঘর সেন্সে তার একটা কোনো নির্দিষ্ট ঘর আছে, এরকম সেন্সে ধরতে পারি, পুরো বাড়িটা না ভেবে তার একটা পার্টিকুলার রুম ভাবতে পারি। তো এটা লেখা যাক ফ্রম হার রুম, ফ্রম হার রুম, কমা দিতে পারো, একটি সুগন্ধ ছড়াচ্ছে। তো সুগন্ধ সেন্সে আমরা ফ্রেগ্রেন্স বলতে পারি, একটি সুগন্ধ, আ ফ্রেগ্রেন্স, আ ফ্রেগ্রেন্স, ফ্রম হার রুম আ ফ্রেগ্রেন্স, ছড়াচ্ছে মানে বর্তমানে ছড়াচ্ছে। তো সেরকম সেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো অ্যাম ইজ আর এর মধ্যে আমরা এখানে ইজ ব্যবহার করব, তারপরে আইএনজি ব্যবহার করব, কিসের সাথে, ছড়ানো অর্থে স্প্রেড, এই স্প্রেড ভার্বের সাথে হয়ে যাবে স্প্রেডিং। ফ্রেগ্রেন্স ইজ স্প্রেডিং, ইজ স্প্রেডিং। ফ্রম হার রুম আ ফ্রেগ্রেন্স ইজ স্প্রেডিং, তো তার ঘর থেকে একটি সুগন্ধ ছড়াচ্ছে। তাহলে দেখতে পেলে থেকে অর্থে আমরা ফ্রম এর ব্যবহার করলাম। এই অংশটাকেও অবশ্যই তোমরা শেষে লিখতে পারো, আ ফ্রেগ্রেন্স ইজ স্প্রেডিং ফ্রম হার রুম, এরকমভাবেও লেখা যেতে পারে। পরের লাইনটা দেখো, বাসে করে তুমি নিশ্চয়ই আসতে পারো, বাসে করে তুমি নিশ্চয়ই আসতে পারো। তো তুমি হয়তো আমার বাড়িতে আসবে, তো তোমাকে আমি ডিরেকশন বলে দিচ্ছি, তখন হয়তো এরকম একটা কথা বলছি, তুমি বাসে করে নিশ্চয়ই আসতে পারো।
তো এখানে এই যে বাসে করে যখন কেউ কোনো একটা জায়গাতে যায়, কোনো একটা যানবাহনে করে, তখন সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি সেই যানবাহনটায় করে যাওয়া অর্থ বোঝানোর জন্য। তো এখানে বাসে করে অর্থে এই করে সেন্সের জন্য আমরা বাই লিখব, বাই বাস, বাই বাস, বাই বাস, বাসে করে তুমি নিশ্চয়ই আসতে পারো, নিশ্চয়ই আসতে পারো। এই পারো সেন্স আসছে মানে তার মানে এখানেও আমরা ওই ক্যানের ব্যবহার করে লিখতে পারি। তো বাই বাস তুমি, তো ইউ, এই পারো সেন্সে ক্যান, তার আগে আছে দেখো আসতে, ইউ ক্যান কাম। তো আমরা এটা এরমভাবে লিখতে পারি, নিশ্চয়ই আসতে লেখা আছে, তো ইউ ক্যান অবভিয়াসলি কাম এরমভাবে লিখতে পারি। ইউ ক্যান অবভিয়াসলি, নিশ্চয়ই অর্থে অবভিয়াসলি ব্যবহার করলাম, ইউ ক্যান অবভিয়াসলি কাম। ওকে, বাই বাস ইউ ক্যান অবভিয়াসলি কাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম বাই এর ব্যবহারটা হলো। ওকে, কোনো গাড়িতে করে কোথাও যাওয়া অর্থে আমরা বাই ব্যবহার করে থাকি। পরের লাইনটা দেখো, পায়ে হেঁটে সে অনেক রাস্তা যেতে পারে, পায়ে হেঁটে সে অনেক রাস্তা যেতে পারে। এখানে আমি অ্যাকচুয়ালি এই লাইনটা লিখেছি একটা কন্ট্রাস্ট বোঝানোর জন্য। তো এখানেও একটা যাওয়ার কথা বলা হচ্ছে, আগের লাইনেও একটা যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পার্থক্য হলো আগে কোনো যানবাহনে করে যাওয়ার কথা বলা হয়েছিল, আর এখানে আমরা হেঁটে যাওয়া কথাটা বলছি। যখন মানুষ এরম ধরনের পায়ে হেঁটে কোথাও যায়, এরম সেন্স হয় যখন, তখন সেক্ষেত্রে আর বাই ব্যবহার হয় না, সেক্ষেত্রে ব্যবহার হয় অন। ওকে, অন। তো সেই সেন্সে পায়ে হেঁটে সে অনেক রাস্তা যেতে পারে। এই যে প্রথম অংশটা পায়ে হেঁটে, এই অর্থে আমরা লিখব অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে, অন ফুট মানেই হয়ে গেল পায়ে হাঁটা সেন্সটা। অন ফুট, তারপরে সে, তো সেই অর্থে লিখলাম হি অনেক রাস্তা যেতে পারে, আগে ছিল আসতে পারো এরম সেন্সে, তো আমরা ক্যান দিয়ে এই লাইনটাও লিখতে পারি, অন ফুট হি ক্যান যেতে পারে। লাইক কোনো জায়গায় যাওয়া সেন্সে আমরা ট্রাভেল শব্দটা ব্যবহার করতে পারি, হি ক্যান ট্রাভেল, হি ক্যান ট্রাভেল, সে যেতে পারে অনেক রাস্তা, হি ক্যান ট্রাভেল আ লং ডিস্টেন্স, আ লং ডিস্টেন্স হলো। অন ফুট হি ক্যান ট্রাভেল আ লং ডিস্টেন্স এরমভাবে। তো এখানে অনের ব্যবহারটা দেখলাম আমরা, প্রিপোজিশন অন ফুট। তো এই অনটা ব্যবহার হলো ওই পায়ে হাঁটা সেন্সটা বোঝানোর জন্য, এখানে বাই লিখলে কারেক্ট হবে না। এনিওয়ে, তো তোমরা দেখতে পেলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা প্রিপোজিশনগুলোকে ব্যবহার করলাম। এই সমস্ত লাইন্সগুলোর মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই রিলেটেড ম্যাটারে যদি কোথাও কোনো কনফিউশন ফিল করে থাকো, অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখো, ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।